সরকারি চাকরির প্রিপারেশনের সব থেকে বেস্ট স্টেজ হচ্ছে ভ্যারিয়াস টাইপস অফ ম্যাথ প্র্যাকটিস করা, মানে প্র্যাকটিস সেট করা। তো এবার থেকে আমরা প্র্যাকটিস সেট শুরু করছি। 30টা করে ম্যাথ থাকবে এবং ভ্যারাইটিস ম্যাথ থাকবে, বিভিন্ন চ্যাপ্টার থেকে থাকবে ম্যাথগুলো। তাতে করে আমাদের সুবিধা হবে, সেই চ্যাপ্টারগুলো আমাদের আবার মনে পড়বে, সেই টাইপগুলো আমাদের মনে পড়বে, যাতে করে আমাদের পরীক্ষাতে গিয়ে কোনো রকম যেন সংশয় না থাকে, আমরা যেন ম্যাথগুলো করে আসতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ম্যাথ শুরু করছি। প্রথম যে ম্যাথটা বলছে a/b 5:7, আমরা যেভাবে শিখে এসেছি সেভাবেই করব, এখন আর অত ডিটেলসে যাব না, কারণ শেখানোর পার্ট সব কমপ্লিট। তাহলে a/b লিখলাম এবং দেখতে পাচ্ছি b/c আছে, তাহলে b/c এইভাবে লিখে দিলাম। ওকে, a/b হচ্ছে 5:7 আর b/c হচ্ছে 5:7, তাহলে এর নিচে নিচে লিখে দিলাম। আর আমরা কি জানি যে ঘরগুলো গ্যাপ থাকবে তার পরের আগের ডিজিটটা লিখবো, মানে এই ঘরে 7 লিখবো আর এটাতে 5 লিখে দেবো। এবার অনেকেই যারা নতুন করছো তারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যে স্যার এটা কিভাবে হলো। তো এটা কিভাবে হলো এই স্টেজে এসে আর শেখানোর জায়গা নেই, এগুলো আমাদের শেখানো হয়ে গেছে। অবশ্যই অনুপাত সমানুপাতের ভিডিওটা দেখে নিলে একদমই বুঝতে পারবে যে এটা কিভাবে হলো, সেখানে ডিটেলস বলা আছে। 5 5 25, 5 7 35, চেয়েছে কি আগে দেখে নি 7a আর 5b, তার মানে a আর b এই দুটো বার করলে হবে, c বার করার দরকার নেই। তাহলে 25:35 আমার বের হলো a আর b, কিন্তু 7a বলেছে, তাহলে 7 ইন্টু a মানে হচ্ছে 25। ওকে, আর 5b 5 ইন্টু 35, কারণ b এর ভ্যালুটা 35। ওকে, তাহলে এবার আমরা কাটাকাটি করি। 5 দিয়ে 25কে কাটলে হচ্ছে 5, 7 দিয়ে 35কে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 5কে কেটে দিলে হচ্ছে 1:1। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর কত হবে? 1:1। আশা করছি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়নি। চলো পরবর্তী প্রশ্নে আসছি। 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি নৌকা স্রোত থেকে আসছে। একটি নৌকা স্থির জলে 11 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে পারে। আমাদের সব থেকে বেস্ট ট্রিক, যেটা আমি বারংবার ব্যাচে শিখিয়েছি বা বলেছি, যে স্থির জল মানে হচ্ছে একদম মিডলে ধরে নাও, স্থির জলে কত বলেছে? নৌকার গতিবেগ 11 কিমি। ওকে, স্থির জল লিখে নাও 11 কিমি পার ঘন্টা। যদি স্রোতের গতিবেগ 7 কিমি হয়, তাহলে স্রোতের গতিবেগ মানে আমরা এইভাবে এরকম ভাবে স্রোতের গতিটা দেখাই, স্রোতের গতি 7 কিমি বলেছে, তাহলে নৌকাটি স্রোতের অনুকূলে মানে এই দিকে যদি যায়, মানে স্রোতের দিকেই যদি ভেসে ভেসে যায়, কতটা যেতে হবে? 108 কিলোমিটার যেতে হবে। ওকে, তাহলে আমরা জানি যে নৌকার নিজের গতি 11, আবার স্রোতের গতি 7, মানে স্রোতটা তাকে হেল্প করবে, তার মানে মোট 18 কিলোমিটার পার ঘন্টা করে সে যাবে, মানে এক ঘন্টায় সে 18 কিলোমিটার করে যেতে পারবে, কারণ স্রোত হেল্প করছে আর নৌকার নিজের গতি আছে, দুটো মিলিয়ে সে যাচ্ছে 18 কিলোমিটার করে, যেতে হবে 108 কিলোমিটার। তাহলে 108 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টায় 18 যায়, 108 যেতে তার 5 18 90, 6 18 108, মানে 6 ঘন্টা সময় লাগবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 6 ঘন্টা। চলো পরবর্তী ম্যাথে আসছি। 3 নম্বর ম্যাথ দেখতে পাচ্ছি নল ও চৌবাচ্চা থেকে দিয়েছে। ওকে, নল বলেছে একটি জলধারাকে 20 মিনিটে পূর্ণ করে একটি নল। ওকে, একটি নল মানে এই নল ধরে নিচ্ছি 20 মিনিটে পূর্ণ করে। ওকে, একটি ছিদ্র পূর্ণ জলধারাটিকে 28 মিনিটে খালি করে, তাহলে বি এটা ধরে নিলাম ছিদ্র যে খালি করে, তাহলে মাইনাস দিয়ে রাখছি, সে 28 মিনিটে খালি করে। ওকে, তাহলে এই দুটো লসাগু আমি ধরে নিচ্ছি কত বলো? 20 আর 28 লসাগু হবে 140। তোমরা সাইডে করে দেখবে, কারণ বড়টা যেটা থাকে তার মাল্টিপ্লাই করলেই আমরা বুঝে যাই যে লসাগু কোনটা হবে। আমি এটা খুব কুইক করে ফেলেছি, তোমরা সাইডে লসাগু করে দেখবে 20 আর 28 লসাগু কত হয়, দেখবে 140 আসছে। তাহলে 20 দিয়ে 140কে ভাগ করলে 7, আর 28 দিয়ে 140কে ভাগ করলে 5। অর্থাৎ সে এক মিনিটে তো হ্যাঁ, সে এক মিনিটে 7 ইউনিট করে জল ভরে, মানে এই যে পাইপটা জল ভরে এ পাইপ, আর যেটা ছিদ্র আছে সে এক মিনিটে 5 ইউনিট করে জল খালি করে। পেয়ে গেলাম দুটোর ক্যাপাসিটি, একটা পাইপ যে জল ভরে আর একটা পাইপ যে জল খালি করে। যে খালি করে সে 1 মিনিটে 5 ইউনিট করে জল খালি করে, আর যে ভরে সে এক মিনিটে 7 ইউনিট করে জল ভরে। কোনো অসুবিধা নেই। এবার জানতে চেয়েছে নল ও ছিদ্র উভয়ই যদি খোলা থাকে, তাহলে নল যদি খোলা থাকে যে ভরবে সে 7 তো ভরছে 1 মিনিটে, আর যে ছিদ্র সে তো 5 খালি করছে 1 মিনিটে, তাহলে আলটিমেটলি 1 মিনিটে 2 ইউনিট করে জল ভরা হচ্ছে। আসলে বিষয়টা কি, তুমি যদি 1 মিনিটে 7টা লাড্ডু খাও, আর কেউ যদি 1 মিনিটে 5টা লাড্ডু নষ্ট করে দেয়, তাহলে তুমি 1 মিনিটে মাত্র 2টো লাড্ডু খেতে পারবে, কারণ 5টা লাড্ডু তো কেউ নষ্ট করে দিয়েছে। বিষয়টা এরকমই, কেউ একটা নল আছে যে 7 মিনিটে
1 মিনিটে 7 ইউনিট ভরে, আর একটা নল আছে যে বা ছিদ্র আছে যেটা 1 মিনিটে 5 ইউনিট খালি করে, তাহলে আলটিমেটলি 1 মিনিটে 2 ইউনিট জল ভরা হচ্ছে। ভরতে হবে 140 ইউনিট জলে, যে এখানে যেটা লসাগু ধরেছিলাম, তাহলে 2 ইউনিট করে যদি ভরে 140 ইউনিট ভরতে 70 মিনিট মতো টাইম লাগবে। একটু সময় নিলাম ম্যাথটা বোঝাতে, আশা করছি এতটা টাইম নেওয়া কথা না তোমাদের, কারণ এগুলো একদম বেসিক ম্যাথ। চলো, দুটি সংখ্যার লসাগু হলো 4225। ওকে, গসাগু বলেছে 13। আচ্ছা, লসাগু গসাগু যদি বলে দেয়, একটা সংখ্যা যদি বলে দেয়, আমরা খুব ভালো করে লসাগু গসাগু চ্যাপ্টারে শিখেছি যে লসাগু দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ এক্স এবং ওয়াই এর যেটা গুণফল, সেটাই তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান হয়। অর্থাৎ ভালো করে যদি আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে খুব ভালো করে বুঝবে। দেখো, ধরো দুটি সংখ্যার গুণফল, আমি বলছি যে 12 একটা সংখ্যা আর একটা 15। দুটি সংখ্যা ধরে নাও, একটা 12 একটা 15, তাহলে এদের লসাগু কত হয়? 12 আর 15 লসাগু আমরা মুখে মুখে বলতে পারি 60। আর এদের গসাগু কত হয়? 12 আর 15 গসাগু মুখে মুখে বলতে পারি 3। তাহলে দেখো, দুটি সংখ্যার গুণফল 180, আর দুটি সংখ্যার লসাগু আর গসাগুর গুণফলও দেখো 180, সর্বদা সমান হয়। তাহলে আমরা এখানে প্রশ্নে দিয়েছে যে দুটি সংখ্যার লসাগু 4025 লসাগু লিখেছি, গসাগু বলেছে 13, তাহলে গসাগু লিখে দিয়েছি 13। তার মানে নিশ্চয়ই সংখ্যা দুটির গুণফলের সমান হবে। তাহলে তার মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 169, তাহলে আমি এখানে ওয়াই এর জায়গায় 169 লিখছি, অথবা এক্স এর জায়গায় 169 লিখতে পারি, যা ইচ্ছে। তাহলে একটা সংখ্যা 169, তার মানে আর একটা সংখ্যা নিশ্চয়ই এক্স। ওকে, তাহলে আমি কাটাকাটি করি, 13 সমান সমানের উভয় দিকে কাটাকাটি যায়, তাহলে 13 দিয়ে 169কে কাটলেও 13 দিয়ে এটাকে নিশ্চয়ই কাটা যাবে। দেখো, 13 3 13 39, 3 32, 13 দুগুণে 26, 6 65, 5 13 65। তার মানে একটা সংখ্যা এক্স এর ভ্যালু বেরোলো 325, কোনো কিছুই অসুবিধা ছিল না। তাহলে একটা সংখ্যা 169 আর একটা সংখ্যা 325, তাহলে অপর সংখ্যাটা 325 উইল বি দ্য রাইট আনসার। চলো পরবর্তী ম্যাথে আসছি। 5 নম্বর ম্যাথ বলেছে যে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওকে, এটা আমরা দু রকম ভাবে করতে পারি। এক, দেখো 40% যদি চিনি থাকে, একটা জিনিস ভালো করে বুঝবে যে দ্রবণ বা অঙ্কের ক্ষেত্রে, মিশ্রণে মিক্সচারের অঙ্কের ক্ষেত্রে এই দ্রবণটা মানে কেউ জল আর চিনি মনে করো না, কারণ মিক্সচার বা মিক্সচার অ্যালিগেশনে কখনো দুটো আলাদা জিনিসের মিক্সচার হয় না। আমরা জল চিনি মিক্স করে শরবত বানিয়ে খাই, চা বানিয়ে খাই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সর্বদাই এই মিক্সচারের অঙ্কতে কি হয়, জল মানে হচ্ছে লিকুইড, তরল, মানে জলের সাথে কোনো সিরাপ মিশ্রিত হতে পারে বা কোনো লিকুইড কিছু মিশ্রিত হতে পারে। তেমনি চিনি হচ্ছে একটা কঠিন পদার্থ, এর সাথে নুন মিশ্রিত হতে পারে, কিন্তু চিনির সাথে জল মিশ্রিত হবে না। এই ধারণাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু ভুল এখনো পর্যন্ত রয়ে গেছে। অর্থাৎ 300 গ্রাম চিনির দ্রবণ মানে চিনি আর জল আছে তা কিন্তু ভেবো না। চিনি আর নুনও থাকতে পারে ওআরএস তৈরি করার জন্য, চিনি আর অন্য কিছু থাকতে পারে, গমও থাকতে পারে, চিনি আর চালও থাকতে পারে, কিন্তু চিনি আর জল বা চিনি দুধ এসব কিন্তু নেই, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, তাহলে 40% চিনি আছে। আচ্ছা, 40% যদি চিনি থাকে, আর একটা ধরে নিচ্ছি নুন, এটা আমি গেস করে ধরে নিচ্ছি নুন, তুমি যা ইচ্ছে ধরতে পারো, তবে জল ধরো না, মানে লিকুইড ধরো না, কঠিনের সাথে কঠিনই ধরতে হবে। তাহলে যদি 40% চিনি থাকে তার মানে 60% নুন। আচ্ছা, বলেছে দ্রবণে চিনির পরিমাণ 50%। এটা একটু কাটাকাটি করে নি, 20 দিয়ে কাটলে 2, মানে 2 অনুপাতে চিনি থাকলে 3 অনুপাতে নুন আছে, 50% করতে হবে চিনি। আচ্ছা, চিনি যদি 50% করতে চায় তাহলে নুনও 50% হবে, 50 50 100। এটাও যদি কাটি তাহলে 1:1 হচ্ছে। তাহলে ভালো করে বোঝো, বলেছে যে দ্রবণে চিনির পরিমাণ 50% করতে চিনি যোগ করতে হবে। আচ্ছা, চিনি তো যোগ করছে, নুন তো একই থাকার কথা, বলো। চিনি এখানে 2, চিনি এখানে 1, নুন এখানে 3, নুন এখানে 1, তাই তো হওয়ার কথা না। নুন তো যোগ করেনি, তাহলে তো নুন একই থাকার কথা। তাহলে আমি এক কাজ করি, খালিটা একটু চেঞ্জ করে নুনটাকে সমান করে নিই। এখানে উভয় দিকে 1 দিয়ে গুণ, এখানে উভয় দিকে 3 দিয়ে গুণ। কেন করলাম? দেখো, নুনটা সমান করে নিলাম, তাহলে এই অনুপাতটা এই পাশে নিয়ে আসি। এদিকে 1 দিয়ে 2 কে গুণ করলে 2, আর এদিকে 1 দিয়ে 3 কে গুণ করলে 3, এদিকে 3 দিয়ে 1 কে গুণ করলে 3, এদিকে 3 দিয়ে 1 কে গুণ করলে 3। এবার দেখো আমি নুনটা সমান করে নিয়েছি, তাহলে নুনটা আমার সমান হয়ে গেছে 3 3, অসুবিধা নেই। এবার চিনিটা কম বেশি বাড়তেই পারে, কারণ চিনি মেশানো হয়েছে। হ্যাঁ, চিনি তো মেশানো হয়েছে, হ্যাঁ দেখছি মেশানো হয়েছে চিনি। কতটা চিনি মেশানো হয়েছে ভালো করে বোঝো। 2 আর 3 আগের টোটাল ইউনিট ছিল 5 ইউনিট, টোটাল 5 ইউনিট ছিল, যেটা বলছিল 300 গ্রাম। আচ্ছা, 5 ইউনিট মানে যদি 300 গ্রাম হয়, তাহলে এখানে দেখো 3 আর 3 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে 360 গ্রাম। বলো, 5 ইউনিট মানে যদি 300 গ্রাম হয়, তাহলে 6 ইউনিট মানে 360 গ্রাম। কেন? কারণ 1 ইউনিট মানে 60 গ্রাম। তাহলে এখানে দেখো 2 ছিল, এখানে 3, তার মানে 1 ইউনিট চিনি মেশানো হয়েছে, তাহলে 1 ইউনিট মানে কত? 60 গ্রাম। এটা যদি বুঝতে না পারো তাহলে এখানে
আর একটা প্রসেসে তোমাদেরকে করে দিচ্ছি। এটা আশা করছি বোঝার কোনো কথা নেই, একদম সহজ সরল ভাবে নুন দুটো সমান করে নিয়েছি। তাহলে চিনি আগে 2 ছিল, এখন 3, মানে চিনি 1 ইউনিট বেড়েছে। যেটা চিনি মেশানোর কথা বলেছে, কতটা চিনি মেশাতে হবে যোগ করতে হবে, তার মানে 1 ইউনিট চিনি যোগ করেছি। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 300 হয়, 6 ইউনিটের ভ্যালু 360, তার মানে 1 ইউনিটের ভ্যালু 60। একদম সহজ সরল। অথবা এইভাবে করতে পারো যে 300 গ্রাম চিনির মানে 40% চিনি আছে। 40% কথার অর্থ জানো কি? 120। 300 গ্রামের দ্রবণে 120 গ্রাম চিনি, তার মানে বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে নুন, তার মানে 180 গ্রাম যেটা রয়েছে সেটা নুন। ওকে, বলেছে কতটা চিনি যোগ করতে হবে, তাহলে ধরে নিলাম x গ্রাম চিনি যোগ করতে হবে। তখন নাকি 50-50% হয়ে যাবে, মানে 1/1 হয়ে যাবে। 50-50 মানে অর্ধেক চিনি অর্ধেক নুন হয়ে যাবে। চলো সমীকরণ সমাধান করো। তাহলে এদিকে 120 প্লাস এক্স সমান সমান 180, উভয় দিকে ক্রস গুণ করে দিলে তাহলে এক্স সমান সমান 180 মাইনাস 120, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে? সমান সমান 60। কি ছিল? একদমই সহজ ছিল। এইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। চল পরবর্তী ম্যাথে আসছি। 6 নম্বর ম্যাথে আসছি। খুবই সুন্দর আবার একটা লসাগু ম্যাথ দিয়েছে, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 আর 1760, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। অত সহজে কিন্তু অঙ্কটার উত্তর আসবে না, ভালো করে বুঝতে হবে। আমি এই অঙ্কটা বোঝানোর জন্য একটা ছোট উদাহরণ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে এত, তাহলে আমি আগে এক কাজ করি, লসাগুটাকে গসাগু দিয়ে ভাগ করে দিই। কেন? যেটা পাবো সেটা একটা জিনিস আমি বলে দিচ্ছি ভালো করে। 4 দিয়ে ভাগ করছি 8, 4 দিয়ে ভাগ করছি 4 4 16, 4 4 16 0। আচ্ছা, আবার 4 দিয়ে ভাগ করছি 5 8 40, 5 8 40 55। এই 55 যেটা বেরোলো সেটা কি জানো? এই 55 যেটা বেরোলো সেটা হচ্ছে গসাগু বাদে বাকি দুটো সংখ্যার, গসাগু বাদে বাকি দুটো সংখ্যার এক্স এবং ওয়াই এর গুণফল। বিষয়টা কি এবার ভালো করে বোঝাই। ধরো 12 আর 15 রয়েছে দুটি সংখ্যা, একে আমি যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 4 12, 3 5 15, মানে আমরা জানি যে 12 আর 15 গসাগু পেয়ে গেলাম 3। তাহলে এই 4 আর 5 এই দুটো কি গসাগু বাদে যে দুটো সংখ্যার গুণফল, এই 4 আর 5 গুণ করলে কত হয়? 20। এই 20 হচ্ছে এই 55। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে সংখ্যা দুটো যাই ছিল এই যেটা 55 বেরোলো সেটা কি বলতো? গসাগু বাদে 55। মানে এইখানে যেমন গসাগু বাদে 20 যেটা, সেটাই বলছি গসাগু বাদে এটা হচ্ছে 55। তাহলে 55 মানে আমরা কি জানি? 5 গুণ 11। তার মানে গসাগু বাদে 5 গুণ 11 ছিল। গসাগু বাদে 5 গুণ 11 ছিল। এবার বলো, কোনো একটা সংখ্যার যদি আমি গসাগু জানতে পারি আর তার যদি নিচের গুণিতক গুলো জানতে পারি, এই নিচের গুণিতক গুলো কেন আর অন্য কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না বলেই তো নিচে এই দুটো পড়ে আছে, 4 আর 5 পড়ে আছে। দেখো 4 কেও কিছু দিয়ে ভাগ করতে পারছি না, 5 কেও কিছু দিয়ে ভাগ করতে পারছি না, তার জন্যই পড়ে আছে। তাহলে আমরা দেখো যদি গসাগু জানতে পারি আর যদি নিচের দুটো গুণিতক জানতে পারি, তাহলে সংখ্যা দুটো অনায়াসে বার করতে পারবো। কেন? কারণ 3 দিয়ে 4 কে গুণ করলে 12, 3 দিয়ে 5 কে গুণ করলে 15। ঠিক তেমনি তার মানে আমরা 5 আর 11 পেয়েছি 55, আর গসাগু বলে দিয়েছে 32। তার মানে 32 দিয়ে একবার 5 কে গুণ করলে একটা সংখ্যা পাবো, 32 দিয়ে 11 কে গুণ করলে একটা সংখ্যা পাবো। বিষয়টা কি ভালো করে বোঝাতে পেরেছি? আশা করছি বোঝাতে পেরেছি। নাহলে ভিডিওটা একটু ব্যাকে নিয়ে গিয়ে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে, ডেফিনেটলি পারবে। আমি আরো একটুখানি সহজ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে ধরো একটা সংখ্যা কিছু ছিল, এই গসাগু ছিল 32, আর দুটো সংখ্যা ছিল, একটা ধরে নাও এক্স ছিল, একটা ছিল ওয়াই, আর এদেরকে ভাগ করে লাস্টে এসেছে 5 গুণ 11, যেটাকে আর 32 দিয়ে ভাগ করা যাচ্ছিল না। বিষয়টা হচ্ছে এইরকম, এই 5 গুণ 11 মানে 55, যেটা আমার এই গসাগু দিয়ে লসাগুকে ভাগ করে বেরিয়েছে। তাহলে 32 দিয়ে যদি আমি 5 কে একটা গুণ করি তাহলে এক্স পাবো, আর 32 দিয়ে যদি 11 কে গুণ করি তাহলে ওয়াই পাবো। ঠিক যেমন এই 12, 3 দিয়ে 4 কে গুণ করলে 12 পাবো, 3 দিয়ে 5 কে গুণ করলে 15 পাবো। তাহলে দুটো সংখ্যাই আমি পেয়ে যাবো, যেহেতু গসাগু আমার কাছে আছে অলরেডি 32 বলা আছে, আর একটা সংখ্যা 5, একটা সংখ্যা 11, কারণ এখান থেকে আমি 55 পেয়েছিলাম। তাহলে আমাকে জানতে চাইছে ক্ষুদ্রতর সংখ্যাটি কোনটা। তাহলে 32 গুণ 5 যেটা, সেটাই ক্ষুদ্রতর সংখ্যা। 5 দুগুণে 10 এর শূন্য হাতে 1, 3 5 15 রাখে 16, অর্থাৎ 160 উইল বি দ্য রাইট আনসার। যদি বলতে বড় সংখ্যাটা কত, তাহলে আমরা কাজ করতাম কি 32 কে 11 দিয়ে গুণ করতাম, যেটা হতো সেটা হচ্ছে বড় সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী ম্যাথে আসছি। বলেছে যে একজন ব্যক্তি 11 ঘন্টায় 88 কিমি স্রোতের অনুকূলে, একদম নৌকা স্রোতের অঙ্ক আমাদের কাছে এখন জলবাদ হয়ে গেছে যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে ব্যাচে। তাহলে 11 ঘন্টা 88 কিমি গেছে, তার মানে 1 ঘন্টায় 8 কিমি গেছে। আমরা সবসময় 1 ঘন্টা হিসাব করে নিই।
আর অনুকূলে এটা, আর প্রতিকূলে বলছে 12 ঘন্টায় 72 কিমি, তার মানে 1 ঘন্টায় 6 কিমি গেছে। 8 আর 6 পেয়ে গেলাম অনুকূল আর প্রতিকূল। জানতে চাইছে স্রোতের বেগ কত, আরে স্রোতের বেগ তো ইজিলি বেরিয়ে যাবে, কেন? কারণ স্থির জলে নৌকার গতিবেগটা আমরা পেয়ে যাচ্ছি 6 আর 8 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। স্থির জল যদি 7 হয়, অনুকূলে যদি 8 যায়, তার মানে নিশ্চয়ই স্রোত 1 ছিল। আবার এদিক দিয়ে ভাবো, স্থির জল 7, প্রতিকূলে গেছে 1, তার মানে নিশ্চয়ই স্রোত 1 বাধা দিয়েছিল, তার মানে স্রোত যেদিক দিয়ে দেখি একই হচ্ছে, তাহলে স্রোতের গতি কত ছিল? 1। যারা এই প্রসেসটা বুঝতে পারছো না, এগুলো ব্যাচে করানো হয়েছে বহুবার, বহু ইজি প্রসেসে আমরা করেছি, এবং নৌকা স্রোতের অঙ্ক আমাদের এখন ভীষণভাবে ভালো লাগে, কারণ আমরা ব্যাচে খুব ভালোভাবে শিখেছি এই টপিকটা। এছাড়া সব টপিক আমরা ভালোভাবে শিখেছি, কিন্তু নৌকা স্রোত নিয়ে আমাদের কোনো ভয় নেই। চলো পরবর্তী ম্যাথে আসছি। একটু কুইক করছি এই কারণে, কারণ আমাদের অনেক ম্যাথ শেষ করতে হবে, এবং আমরা অনেকগুলো প্র্যাকটিস সেট করবো, যাতে করে আগামী যে কটা এক্সাম আসছে আমরা যেন সেই এক্সামে একদম হুবহু ম্যাথ কমন না পেলেও যেন ম্যাথের প্যাটার্ন গুলো কমন পাই। চলো, যদি 9 জন ব্যক্তি 18 দিনে একটি কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে, 9 জন ব্যক্তি 18 দিনে একটি কাজ করে, তাহলে দ্বিগুণ ক্ষমতার 18 জন ব্যক্তি, দ্বিগুণ ক্ষমতার মানে এখানে তো আমরা কোনো ক্ষমতা পাইনি, তাহলে ধরে নিচ্ছি 9 জন ব্যক্তির ক্ষমতা 1 করেছিল, তাহলে এখন দ্বিগুণ ক্ষমতার মানে 2 করে, কত বলেছে? দ্বিগুণ ক্ষমতা দক্ষতার 18 জন ব্যক্তি, ওকে 18 জন ব্যক্তি একই কাজ, মানে ওই একটা কাজ কত দিনে করতে পারবে? ধরে নিচ্ছি x দিনে করতে পারবে। পুরো ক্যালকুলেশন ভালো করে বুঝে তারপরে কিন্তু টুকতে হবে ম্যাথ একবার টুকে নিতে পারলে ইজিলি সমীকরণটা করা যাবে, মানে সমাধান করা যাবে। চলো তাহলে 18 18 কেটে দিচ্ছি, চলো 1 1 কেটে দিচ্ছি, এদিকে পড়ে আছে 2x মানে 2x, আর এর পাশে পড়ে আছে 9, তাহলে x এর মানে হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 9/2, তাহলে এর সঠিক উত্তর হবে 9/2 দিনে, 9/2 দিনে করতে পারে। দক্ষতা 18 জন ব্যক্তি একই কাজ করতে পারে কত দিনে? 9/2 দিনে। চলো পরবর্তী ম্যাথে আসছি, ভাষাটা একটুখানি দিনেটা দেওয়া উচিত ছিল কোথাও, যাই হোক। বলে যে y এর 56% 182 হলে y এর মান কত? ওকে, y এর 56% মানে হচ্ছে 56/100 হচ্ছে 182। চলো কাটাকাটি করবো সিম্পলি, কোনো ব্যাপার না। ওকে, এক কাজ করি, 7 দিয়ে কাটলে 7 8 56, 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14, আর থাকলো 4 42, 6 7 42, 4 দিয়ে কাটলে না 2 দিয়ে কাটলে এটা হবে 4, 2 দিয়ে কাটলে এ হবে 13। ওকে, 4 দিয়ে 100 কে কাটলে হবে 25, অর্থাৎ 25 গুণ 13 করলে উত্তর চলে আসবে। 25 ইন্টু 12 করলে 300, 25 ইন্টু 13 করলে 325, তাহলে এই অঙ্কের সঠিক উত্তর হবে 325। চলো পরবর্তী ম্যাথে আসছি। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথ। বলেছে 10 বছরের জন্য একটি মূলধনের ওপর সরল সুদ হলো মূলধনের, এটা সুদ হবে, একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যাই হোক। বলেছে 10 বছরের জন্য একটি মূলধনের ওপর সরল সুদ হলো মূলধনের 4/5 গুণ, তাহলে সুদের হার, মূলধনের 5 ভাগের 4 ভাগ হচ্ছে সুদ, নো প্রবলেম। তাহলে সুদ হচ্ছে 4, 5 হচ্ছে মূলধন। আমরা PTR/100 দিয়ে করছি, আমি নর্মালি PTR/100 দিয়ে করি না, আমি পার্সেন্টেজ ভেঙে করি, কিন্তু আমি এই অঙ্কটাতে PTR/100 ইউজ করবো কেন? কারণ আমি আগেই বলেছি যে চাকরির পরীক্ষার ম্যাথ করতে গেলে বা যে কোনো চাকরির পরীক্ষায় তুমি অ্যাপিয়ার হলে বা আপনি অ্যাপিয়ার হলেন, তখন কিন্তু আপনার ইগো কাজ করলে হবে না, বা তোমার ইগো কাজ করলে হবে না। ইগো মানে কি? যে আমি PTR দিয়ে শিখেছি কিন্তু করবো না, কারণ আমি পার্সেন্টেজ ভেঙে পারি, তাই বললে কিন্তু হবে না। এখানে পার্সেন্টেজের ছোঁয়া আমি পাইনি, তার জন্য আমি PTR দিয়ে করলাম। আমার ব্যাচে যারা শিখেছো তারা প্রত্যেকে পার্সেন্টেজ ভেঙে করেছো বা শিখেছো, এবং অনেক অনেক আগে, সবার আগে তোমরা করতে পারো আমি জানি, কিন্তু এক্ষেত্রে এই অঙ্কটাতে আমি পার্সেন্টেজের ইউজ করলাম না। কেন? কারণ আমি PTR দিয়েও করতে জানি, কিন্তু আমার যখন যেটা ইমপ্লিমেন্ট করতে হবে তখন আমি সেটাই ইমপ্লিমেন্ট করবো। না হলে ইগোতে নিয়ে নেবো যে না আমি পার্সেন্টেজ ভেঙে এটা ট্রাই করবো, দেখি হয় কিনা, তাহলে কিন্তু অনেকটা সময় হয়ে যাবে, মানে সময়টা নিয়ে নেবে চাকরির পরীক্ষায়, যেটা কিন্তু তোমাদের বাধা থাকে একটা সময়। চলো তাহলে 5 হচ্ছে মূলধন, আর এখানে 10 বছর টাইমটা দিয়ে দিয়েছে, 10 বছর। সুদের হার কত আর সেটা আমি বার করব, নিচে 100, একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 10 কে কেটে দিলে 2, 4 দুগুণী 8, তাহলে সুদের হার হচ্ছে 8%। কিচ্ছু ছিল না হাতি ঘোড়া, একদম সিম্পল ভাবে করা যায়। যে পার্সেন্টেজ ভেঙে ট্রাই করতে হবে অনেক বিপদে পড়ে যাবে। চলো, কিন্তু আমি বেশিরভাগ মানে সব ম্যাথই কিন্তু পার্সেন্টেজ 99% পার্সেন্টেজ ভেঙে শিখিয়েছি, তাই বলে দেখো আমি কিন্তু এখনো PTR দিয়ে করলাম। এই জিনিসগুলো তোমাদেরকেও অ্যাপ্লাই করতে হবে। নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি দ্বিতীয় সর্বনিম্ন? এই ধরনের ম্যাথ কিন্তু আমি একটা সব থেকে বেস্ট স্টাইল আমি শিখিয়েছি, সব থেকে বেস্ট এবং ইউনিক স্টাইল। কি? যে এই ধরনের ম্যাথ যখনই থাকবে উপরে একটা করে শূন্য লাগাও। আমি বারংবার বলেছি দেখো সবার আগে উত্তর করব, উপরে একটা করে শূন্য লাগাও, সব কটার শেষ একটা করে শূন্য লাগাও।
ম্যাথের মধ্যে অঙ্ক হয়ে যাবে। 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 11 দিয়ে 60কে ভাগ করলে 5 11 55 কাছাকাছি। চলো আচ্ছা পয়েন্ট দিয়ে রাখলাম, মানে 5 পয়েন্ট সামথিং, ওটা পয়েন্ট দিয়ে রাখলাম। 18 দিয়ে 70কে ভাগ করলে 4 18 72, বেশি হয়ে যাচ্ছে 3 18 54, 3 পয়েন্ট সামথিং। ওকে 16 দিয়ে 50কে 3 16 48। আচ্ছা এটা 4 18 72, মানে 4-এর থেকে একদম কাছাকাছি কম, মানে বুঝতেই পারছো। 16 দিয়ে 3 16 48, মানে 3-এর থেকে একটু বেশি, খুব বেশি না। ওকে আর এদিকে হচ্ছে 11 দিয়ে হচ্ছে 7 11 77 80 আছে, তার মানে অনেকটা চলে গেছে। এবার জানতে চাইছি কি, দেখো ভগ্নাংশগুলির মধ্যে কোনটি দ্বিতীয় সর্বনিম্ন, মানে ছোটর দিক থেকে 2 নম্বরে। তাহলে দেখো ছোটর দিক থেকে এইটা সব থেকে ছোট, তারপরে এইটা সব থেকে ছোট। কেন? কারণ দেখো এটা 72 হলেই মিলে যেত, 4 18 72, মানে 4 হয়ে যেত, কাছাকাছি। 3-এর থেকে কিন্তু বড়, মানে এই 3টা হচ্ছে 50, 3 16 48 আর একটু বেশি। আর এটা দেখো 3 18 54 থেকে অনেক বেশি রয়েছে, তার মানে এটা একটু বেশি বড়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এইটা, দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে এইটা, বৃহত্তম মানে সর্বনিম্ন। তাহলে উত্তর কোনটা হবে? 7/18, এটা হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই জানাবে। যারা ব্যাচ থেকে প্রিপারেশন করছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আর যারা ইউটিউব থেকে দেখছো বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ডেফিনেটলি পরের কোনো ভিডিওতে হেল্প করবো। বলেছে এক দোকানদার একটি পণ্যের মান তার ক্রয় মূল্যের থেকে 45% বাড়িয়ে ধার্য করে। ওকে মানে প্রথমে 45% বাড়িয়েছে। সাকসেসিভ মেথড করি, x + y × xy/100, অথবা অন্য একটা সহজ মেথড আছে ওটাও দেখাচ্ছি। এটা তো আমরা সব থেকে বেস্ট মেথড। ক্রয় মূল্যের থেকে 45% বাড়িয়ে ধার্য করে এবং তারপর আবার 20% ছাড়, মানে একবার 45% বাড়িয়েছে তারপর 20% কমিয়েছে, তার মানে মাঝখানে বড় প্লাস, 45% বাড়িয়েছে গুণ 25% কমিয়েছে, নিচে 100। এই তো অঙ্ক। তাহলে 45 থেকে 20 বিয়োগ করলে 25 এখানে রইলো, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, প্রত্যেকেই জানো, তাও আবার করে দিই। -900 বাই নিচে 100, 100 900 কাটো মানে 0, তাহলে এখান থেকে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। 25 - 9 মানে 16% লাভ করবে। তার শতকরা লাভ কত? 16%। এবার এটা এইভাবে করতে পারো, নাহলে নর্মাল নিয়মে করো, যে এক দোকানদার একটি পণ্যের মান তার ক্রয় মূল্যের থেকে 45% বাড়িয়েছে, মানে আগে 100 টাকায় কিনেছিল, অন্য কালি দিয়ে করি, আগে 100 টাকায় কিনেছিল, পরে 45% বাড়িয়েছে, মানে এখন 145 টাকা করে দিয়েছে দামটা, তারপর আবার 20% ছাড় দিয়েছে, মানে আবার 145 থেকে 20% টাকা ছাড় দিয়ে দিয়েছে। 20% মানে 20/100। আমরা জানি, আমরা এটা না করে মুখে মুখেও করতে পারি, যে 145-এর 20% মানে 14.5 দুগুণী 29 কমিয়ে দেবো। তার থেকে তোমরা বার করে যদি না পারো, একটা শূন্য কাটো, মানে 1/5 হবে। আর 5 দিয়ে যদি একে কাটো, থাকে 5 দুগুণী 10, 5 9 45, 29। এটা আমরা মুখে মুখেই করতে পারতাম। চলো 29, তাহলে সে ছাড় দিয়ে দিচ্ছে। 145 থেকে 29 যদি ছাড় দেয়, দেখো 145 থেকে যদি 29 ছাড় দেয়, তাহলে কত হচ্ছে? 16, 116। তাহলে প্রথমে কেনা ছিল 100 টাকায়, এখন বিক্রি করছে 116 টাকায়, তাহলে লাভ কত হচ্ছে? 16%। মুখে মুখে হয়ে যাওয়ার কথা। চলো পরবর্তী ম্যাথে আসছে। একটু স্পিডে করছি, আমি বারংবার বলছি, কারো যদি অসুবিধা ভিডিওটা একটু স্লো করে নিতে পারো, কারণ স্পিডে করছি এই কারণে আমাদের প্র্যাকটিস এখন চলছে। এখন কিন্তু আমরা বেশি সময় নেব না কোনো ম্যাথেই। হ্যাঁ 2-1টা ম্যাথ যেগুলো বোঝানোর আছে সেগুলো একটু সময় নেবো, কিন্তু বাকি ম্যাথে বেশি সময় নেবো না। আমাদের এই ম্যাথ সব হয়ে গেছে, আমরা এখন প্র্যাকটিস করছি, সিলেবাস হয়ে গেছে, এবার আমরা জাস্ট প্র্যাকটিসের মধ্যে থাকবো, যাতে আমরা পরীক্ষায় গিয়ে দেখেই অঙ্ক চিনতে পারি। বার্ষিক 6% হারে 3 বছর পর 22,000 টাকার চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট করতে আমার সব থেকে বেশি মজা লাগে। চক্রবৃদ্ধি সুদ আমার খুব বেশি ভালো লাগে এই কারণে, কারণ আমরা একটা অ্যাপ্রক্স উত্তর পেয়ে যাই। দেখো 22,000 টাকা, তার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে অ্যাপ্রক্স নিয়ে নাও। এখানে কিন্তু আমি উত্তরগুলো অপশানগুলো দিইনি, হ্যাঁ অপশানগুলো একদম নর্মালি দেওয়া থাকবে, আমি বলে দিচ্ছি তাও কেমন অপশান দেওয়া থাকবে। এটা তাহলে করবো কি করে? 22,600 টাকা 6% কত হয় দেখো ভালো করে। 22,600 টাকা 6%, 2 শূন্য কাটো, তাহলে 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে রইলো 1, 6 12 1 13, 1320 টাকা এক বছর পাবে। আমরা যেভাবে শিখেছি, দ্বিতীয় বছর 1320, তৃতীয় বছর 1320। তারপর দ্বিতীয় বছর কি পাবে না, প্রথম বছরের জন্য 1320-র উপর একটা 6% পাবে। আচ্ছা মুখে মুখে করো, 1320 6% কত হয় দেখো। 1320 মানে হচ্ছে 13 টাকা 20 পয়সা, তার 6% মানে 13 6 13 78, মানে 8 টাকার কাছাকাছি পাবে, মানে 80। ওকে এটাও তার মানে পাবে দ্বিতীয় বছর 80, এটাও তার মানে পাবে তৃতীয় বছর 80 80 দুবার। আর এই 80-র উপর আবার একটা কিছু পাবে, যারা আমার ব্যাচে পড়েছো তারা খুব ভালো করে জানো। তাহলে আমার অ্যাপ্রক্স একটা আনসার কত আসছে দেখো, 1320
তিনবার যোগ করার থেকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 0 0, 3 দুগুণে 6, 3 3 9, 3 1 3, 3960, আর এদিকে 240, 80 80 80 যোগ করলে 240, 0 4 14 0 হাতে রইল 1 1 1, 12 2 হাতে রইল 1 3, 3200, আর এখানে একটা সামথিং কিছু হবে, মানে 3200 সামথিং যেটা উত্তর হবে সেটাই আমার উত্তর। 3200 সামথিং যেটা হবে সেটাই আমার উত্তর। এবার বলো, এই প্রসেসটা যারা এখন নতুন করে শিখতে চাইছে, আমি বারবার অনুরোধ করব যে প্রসেসে চক্রবৃদ্ধি সুদ শিখেছো সেই প্রসেসে অ্যাপ্লাই করো। কিন্তু আমার ব্যাচে যারা শিখেছো, 247 SR কোচিংয়ে যারা শিখেছো, তারা এই প্রসেসে শিখেছো, তোমাদের অনেক আগে, সবার আগে অঙ্ক হয়ে যাবে। আর 3200 কাছাকাছি যেটা থাকবে সেটা টিকমার্ক দিয়ে চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি হোয়াটসঅ্যাপে গ্রুপে জিজ্ঞাসা করবে অথবা আমায় ফোন করে নেবে। চলো পরবর্তী ম্যাথে আসছি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিকটতম আনুমানিক মান যা নিম্নলিখিত সমীকরণের প্রশ্ন চিহ্নের জায়গায় বসবে? আনুমানিক কত একটা মান হবে সেটা আনুমানিক বলেছে, পুরো অ্যাপ্রক্স নয়, মানে পুরোপুরি নয়। ওকে, চলো তাহলে আমরা করি। এখানে বলছে কি 27 গুণ 92। আচ্ছা 27.92 ইন্টু 4 আনুমানিক বলেছে না, আমরা পুরোপুরি ক্যালকুলেশন করবো না, আমরাও আনুমানিক করবো। চলো 27.92 মানে 28 ধরতে পারি। 28কে 4 দিয়ে গুণ করা মানে কত? 4 8 32, 2 হাতে 3, আর 4 দুগুণে 8 আর 3 11, 112। এটা আনুমানিক হয়ে গেল, মানে 112 থেকে একটু কম হবে, বুঝতেই পারছো। প্লাস 3.96, আচ্ছা 3.96 মানে 4ই ধরে নিচ্ছে, 4 গুণ 5 মানে 20, মানে 20 থেকে একটু কম হবে, বুঝতে পেরে গেছো। মাইনাস 18/2, 18/2 মানে 9 যোগ 1। ওকে, 18/2টা আগে ভাগ করে নিলাম। ওকে, এবার তাহলে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে 122, 112 যোগ 20 132, আর যোগ 1 133, মাইনাস 9, 133 থেকে মাইনাস 9 মানে 124। তাহলে মানে আনুমানিক এর জায়গায় কত বসবে? 124। আনুমানিক কত বসবে? 124। 124 থেকে একটু কম হবে, হয়তো 123 পয়েন্ট সামথিং হবে, কিন্তু আনুমানিক জানতে চাইছে, তাহলে 124 হবে। চলো অপশনগুলো পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব, তাতে করে তোমাদেরও করতে সুবিধা হবে। প্রথম দিনের সেটটাতে, প্রথম সেট, তাই অপশনটা দিইনি। একজন মহিলা 4000 টাকা একটি ঘড়ি কিনেছেন। ওকে, 13% লোকসানে বিক্রি করেছেন। 4000 টাকা 13% কত? 4000 টাকা 13% কত? একদম সহজ, 2 শূন্য 2 শূন্য ওরাও, 4 3 52 মানে 520 টাকা। 520 টাকা লসে বিক্রি করেছে, মানে 4000 টাকায় 4000 টাকায় কিনেছে, 520 টাকা লসে বিক্রি করেছে। 0 8 হাতে 1 6 4 3, 3480 টাকা বিক্রি করেছে। বাস, কি ছিল অঙ্ক? কিছুই ছিল না। চলো পরবর্তী ম্যাথে আসছি। পরবর্তী ম্যাথ কি বলছে? যে টিনা, যার বয়স 16 বছর। ওকে, টিনার বয়স 16 বছর। আমি না এই বয়সের অঙ্কগুলো অনেকে অনেক রকম ভাবে করবে, এক্স ধরবে, ওয়াই ধরবে। আমি তোমাদের একদম সিস্টেমেটিক্যালি যেটা পরীক্ষায় করে এলে তোমরা নাম্বার পাবে সেই প্রসেসটা শেখাচ্ছি। টিনা, যার বয়স 16 বছর। ওকে, 16 বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের 4 গুণ। তার মানে তার ভাইয়ের বয়সের 4 গুণ, মানে তার ভাইয়ের বয়স যদি 4 হয়, তাহলে টিনার বয়স 16, 4 গুণ হয়ে গেল। এটা টিনা লিখছি, আর এটা টিনার ব্রাদার লিখছি। ওকে, এবার কি বলেছে দেখো, বলেছে তার বয়স যখন তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তখন তার বয়স কত হবে? তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হতে হবে তার বয়স। ভালো করে বোঝো। আচ্ছা, ভাইয়ের বয়সটা যদি 10 বছর হয়, মানে 6 বেড়েছে বলো, 6 বছর পরে ভাইয়ের বয়স 10, তাহলে 6 বছর পরে টিনার বয়স কত হবে? 22। 6 যোগ হচ্ছে, তাহলে দেখো 10-এর এখনো ডবল হয়নি। আচ্ছা, তার পরের বছর 7 বছর পর 1 বছর বাড়িয়ে দিলাম, তাহলে 11। 1 বছর বাড়ালাম তাহলে হবে 23। 1 বছর বাড়ালাম 22, 12। 1 বছর বাড়ালাম 24। দেখো ডবল হয়ে গেছে কিনা? তার মানে টিনার ভাইয়ের বয়স যখন 12 বছর হবে, তখন টিনার বয়স 24 বছর হবে। তাহলে বলেছে দ্বিগুণ হবে, তখন তার বয়স মানে টিনার বয়স কত হবে? টিনার বয়স 24 বছর হবে। এটাকে যে এক্স ধরবে, ওয়াই ধরবে, জেড ধরবে, করতে যাবে অনেক বড় হয়ে যাবে। সিম্পল বোঝো, প্রতি বছর যত বছর বাড়বে, আমার যা বাড়বে, আমার দাদা থাকলে তার বয়স তাই বাড়বে, ডবল তো বাড়বে না। এখানে 4 গুণ ছিল প্রথমে, ঠিক আছে, হতেই পারে, ভাই বা দাদা ছোট, এই ভাই ছোট, 4 বছর বয়স ভাইয়ের, আর টিনার বয়স হচ্ছে 16 বছর, হতেই পারে। কিন্তু 1 বছর যখন পরের বছর ভাইয়ের বয়স 5, টিনার বয়স তো আর নিশ্চয়ই বেশি হবে না, টিনার বয়স 17 হবে। পরের বছর ভাইয়ের বয়স 6, টিনার বয়স 18। এইভাবে 10 বছর যখন ভাইয়ের বয়স 10 হবে, টিনার বয়স 22, ভাইয়ের বয়স 11, টিনার বয়স 23, ভাইয়ের বয়স 12, টিনার বয়স 24। এখনো দেখো দ্বিগুণ হয়ে গেছে ভাইয়ের বয়সের সাথে, তাহলে টিনার বয়স তখন 24 বছর। সিম্পল ম্যাথ, সিম্পল ভাবে করো, পরীক্ষায় করো, গোল করে চলে আসো। তোমাকে ম্যাথ কিভাবে করেছো সেটা করে দেখাতে হবে না বিশেষ কিছু পরীক্ষা ছাড়া। অতএব যে পরীক্ষাগুলো করে দেখাতে হবে সেই পরীক্ষাগুলো করে দেখাবে, যেগুলো করে দেখাতে হবে না সেই পরীক্ষাগুলো যতটা শর্টে করা যায় ততটা শর্টে করে আনসার করে দিয়ে আসো। চলো পরবর্তী ম্যাথে আসছি। এই যে ম্যাথটা দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 83 টু দি পাওয়ার 17। এই যে ম্যাথটা, এটা হচ্ছে
বায়োনোমিয়াল থিওরাম ইউজ করতে হবে। এটা আমি এই মুহূর্তে তোমাদেরকে করাতে পারছি না, মানে করাতে পারছি না বলতে থিওরামটা আমি বোঝাতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, একটা সিম্পল জিনিস মনে রাখতে হবে, আর কিচ্ছু না, যে a টু দি পাওয়ার n প্লাস a b টু দি পাওয়ার যদি n হয় তাহলে সেটাকে a প্লাস b দিয়ে ভাগ করা যায়, আর a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n যদি থাকে তাহলে সেটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে ভাগ করা যায়, অথবা a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে ভাগ করা যায়, একই ব্যাপার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যায় এটা। এবার এইটা কোথা থেকে আসছে, এটা কিন্তু বায়োনোমিয়াল থিওরাম ইউজ করতে হবে। ওটা খুবই ডেঞ্জারাস জিনিস, এই মুহূর্তে শেখাতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, ওই একটা থিওরাম শেখাতে গেলে 10 মিনিট লাগবে। তাহলে ভালো করে বোঝো, 83 প্লাস 17 প্লাস 52 প্লাস 84 প্লাস 53। এক কাজ করি, 83-র সাথে 53টা নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি ভালো করে বোঝো, যোগ চিহ্ন আছে তো অসুবিধা নেই, প্লাস 84 টু দি পাওয়ার 17 প্লাস 52 টু দি পাওয়ার 17। কেন নিয়ে নিলাম দেখো ভালো করে, 83 আর 53 যোগ করো 134 টু দি পাওয়ার 17 প্লাস 84 আর 52 যোগ করো 134 টু দি পাওয়ার 17। ওকে, যখনই এরকম আমরা পেয়ে যাব, আর যখনই পাওয়ারে আমরা পাবো কি বিজোড় সংখ্যা, খেয়াল রাখতে হবে পাওয়ারে যখন বিজোড় সংখ্যা থাকবে, তখন কিন্তু আমরা এই প্রসেস ইউজ করব। a প্লাস a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, n মানে হচ্ছে পাওয়ারে বিজোড় সংখ্যা, n মানে হচ্ছে পাওয়ারে বিজোড়, বিজোড় না থাকলে কিন্তু হবে না, জোড় থাকলে কেস উল্টে যাবে। আমি আবারও বলছি, এটা একটু ডেঞ্জারাস আছে, এটা একটু বোঝাতে হবে। যেমন আমি যদি বোঝানোর চেষ্টা করি, দেখো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, সেটাকে যদি আমি একটা সিস্টেমে আনার চেষ্টা করি, দেখো আচ্ছা এই যেহেতু প্লাস আছে প্লাস দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো ভালো করে, এটাকে আমি এইভাবে লিখতে পারি কি, যে a প্লাস b মাইনাস b টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার, বলো এটা লিখতে পারি? তোমরা বলে কিভাবে হলো স্যার এটা? দেখো a প্লাস b মাইনাস b টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, এইটাকে লিখছি, কিন্তু এইটাকে এইভাবে লেখা যায়। কেন লেখা যায় দেখো, n দিয়ে একে গুণ করো a টু দি পাওয়ার n প্লাস b দিয়ে n কে গুণ করো b টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। এইটা দেখো প্লাস b টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n যদি কাটা যায় তাহলে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n যেটা এটা ছিল সেটাই এখনো রয়ে গেছে, কিন্তু আমি এটা সাজিয়ে লিখলাম, তার কারণ আছে, একটা ফর্মুলাতে ব্যবহার করার জন্য। এবার এটাকে আবার এইভাবে লেখা যায়, ভালো করে বোঝো, a প্লাস b মাইনাস b সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার n মাইনাস এই বাইরের যে প্লাস বাইরের যে n ছিল b টু দি পাওয়ার n। এবার এটাকে আমার বাইনোমিয়াল থিওরাম ইউজ করতে হবে ফর্মুলা দিয়ে, তো এটা অনেক বড় কেস হয়ে যাবে, অতএব আমাদের এত কেস জানার দরকার নেই। আমরা এই মুহূর্তে যতটুকু জানলেই ম্যাথটা করতে পারবো, সেটা জানি যে যদি প্লাস থাকে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n আর n এর ভ্যালু যদি বিজোড় থাকে তাহলে ডেফিনেটলি a প্লাস b দিয়ে ভাগ করা যায়, আর যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই a প্লাস b a মাইনাস b অথবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা বলেছে যে এই পুরোটাকে যদি 68 দ্বারা বিভক্ত করা যায়, তাহলে দেখো এই দুটো যোগ করে দাও, এই দুটো যদি যোগ করি, নর্মালি যদি যোগ করি 136 ভালো করে বোঝো, 68 ডবল কত হয় জানো? 68 ডবল কত হয় বলো তো? 136। তার মানে 68 দিয়ে এটাকে ভাগ করা গেলেও ভাগশেষ কিছু থাকছে না, ভাগফল হয়ে যাচ্ছে, আর 68 দিয়ে এটাকে ভাগ করলেও ভাগশেষ কিছু থাকছে না, ভাগফলটা যা থাকছে। তবে ভাগশেষটি নির্ণয় করুন, তাহলে ভাগশেষ ক্ষেত্রে 0 হবে। ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো 3 টু দি পাওয়ার 3 আছে, একে 3 দিয়ে ভাগ করা যায় কিনা বলো? এই 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো 3 দিয়ে ভাগ করলে, এই 3 দিয়ে যেহেতু 3 কে ভাগ করা যায়, তার মানে 3 দিয়ে ভাগ করলে যাই থাকুক না কেন ভাগশেষ 0 থাকবে, কারণ ভাগ তো মিলে যাবে। আচ্ছা যদি এরকম থাকে, ভালো করে বোঝো, যে 6 টু দি পাওয়ার 9 একে যদি বলে 3 দিয়ে ভাগ করা যায় কিনা বলো, বা ভাগশেষ কত থাকবে বলো। এটার কথার অর্থ হচ্ছে এই 6 এর পাওয়ারে 9 আছে, মানে 6খানা 9 এইভাবে গুণ আছে, আমরা জানি তো, তাই 6খানা 9 গুণ আছে, 9 লিখে ফেলছি, 6খানা 9 গুণ আছে। এইবার তখন থেকে ভুলই বলছি, আমি তাই ভাবছি 6খানা 9 না, 9খানা 6 গুণ আছে। হ্যাঁ, তো 6 এর পাওয়ারে 9 আছে মানে 9খানা 6 গুণ আছে। হ্যাঁ এবার ঠিক বলেছে। চলো তাহলে এই 9খানা 6 গুণ আছে, সেটাকে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আর 3 দিয়ে ভাগ করলে তো একটা 6কে মিলে যাবে, আর একটা 6কে, যাই হোক সেটা তো মিলে যাবে, ভাগশেষ তো কিছুই থাকবে না, কারণ 6ই তো থাকছে, মেন সংখ্যাটা তো 6। তেমনি 68 দিয়ে যদি 136কে ভাগ করি, 68 দুগুণী
68 দুগুণী 136। আচ্ছা ভাগশেষ তো কিছুই থাকছে না, তাহলে ভাগশেষ জানতে চাইছে, ভাগশেষ তার মানে 0 হবে। অঙ্কটা একটু টাইম নিয়ে ফেললাম, কারণ অঙ্কটা যদিও ডিফিকাল্ট অঙ্ক, কিন্তু আমাদের আপাতত এইটুকু জেনে অঙ্কটা করে আসা যায়, বাকি থিওরাম এই মুহূর্তে না জানলেও হয়। যারা থিওরাম জানতে চাইছে একবার গুগলে বা ইউটিউবে বা যে কোনো বই থেকে সার্চ করে দেখে নেবে। ডেঞ্জারাস মার্কার থিওরি আছে, এটা একটু টাফ, সময় লাগবে, এই মুহূর্তে এইখানে বোঝানো যাবে না। চলো, বলেছে 30-র 10%, রুটের মধ্যে 30-র 10% কত হয় 3, প্লাস 30-র 40%, 30-র 40% কত হয় 3 4 12, ওকে, মাইনাস 30-র 90%, 30-র 90% মানে হচ্ছে 27। এটা তো তোমরা নর্মালি বার করতে পারবে। দেখো √3, 12টাকে আমরা এই লিখতে পারি তো 2√3। কেন 2√3 লিখতে পারি? কারণ √12কে আমরা 4 গুণ 3 লিখতে পারি। আর 4 মানে কি বলো, 2 স্কোয়ার গুণ 3 না? আর 2 স্কোয়ার মানে একটা 2 বাইরের থেকে বেরিয়ে এলে √2√3 হয়ে যায়। এটাই লিখেছি 12টাকে 2√3। মাইনাস 27কেও তাহলে এই করতে পারি 3√3, একই কেস। 9 থাকবে, 9 বেরিয়ে 3 চলে আসবে, রুটের মধ্যে 3 থাকবে। তাহলে দেখো √3 প্লাস √2√3 যোগ করলে দেখো 3√3, আর এদিকে মাইনাস 3√3 প্লাস 3√3 মাইনাস 3√3 কেটে দাও, আনসার 0 আসবে। তাহলে এটার মান কত হলো? এটার মান 0 হবে। সিম্পল, একদম সিম্পল ম্যাথ ছিল। চলো পরবর্তী ম্যাথে আসছে। বলেছে 12, 25, 15 এবং 25 এবং 45 এর গড় নির্ণয় করো। গড় মানে সব কটা যোগ করবো, 5 দিয়ে ভাগ করবো, কারণ 5টা সংখ্যা আছে, এখানেই যোগ করি। 25 আর 15 40, 40 আর 25 হচ্ছে 40, আর 25 হচ্ছে 65, 65 আর 45 হচ্ছে 110, 122। 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করা যায়, উভয় দিকে 2 দিয়ে গুণ করো, তাই আমি তোমাদের বারবার শিখিয়েছি। তাহলে এটা কত হচ্ছে বলো? 2 দুগুণে 4, 2 দুগুণে 4 2, 24। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 2, 24, আর নিচে 10 মানে এক ঘর পর পয়েন্ট, 24.4 উইল বি দ্য রাইট আনসার। কে 5 দিয়ে ভাগ করতে যাবে? একে 2 দিয়ে গুণ করে দাও উভয় দিকে। এটা তো আমি তাও গুণ করছি, তোমরা তো মনে মনে করবে। চলো পরবর্তী ম্যাথে আসছে। বলেছে 0.25 প্লাস 1.37 মাইনাস এত, ও তার মানে এই দুটো যোগ করে দাও, 137 আর 25, মানে পয়েন্ট না দিলেও হয়। 5 সাথে 12, 2 হাতে 1, 3 দুগুণে 3 আর 2 5 আর 1 6, 162, তার থেকে 0.36 বাদ, 0.36 বাদ। চলো সব 12 থেকে 6 হাতে রইল 1, 3, 6 থেকে 4 বিয়োগ করলে 2, হাতে কিছু নেই 1, 1.26 উইল বি দ্য রাইট আনসার। 1.26 উইল বি দ্য রাইট আনসার। চলো 21 নম্বর ম্যাথে আসছি। 21 নম্বর ম্যাথ কি বলছে? একটি অর্ধবৃত্তাকার যন্ত্রের পরিধি যার ব্যাসার্ধ 14 সেমি হলো। আচ্ছা, দারুণ ম্যাথ দিয়েছে এটা, খুব ভালো করে বোঝো, খুবই দারুণ একটা ম্যাথ। এটা আমার কাছে খুব পছন্দের ম্যাথ লেগেছে। বলেছে একটি অর্ধবৃত্তাকার যন্ত্র, ওকে, এই একটা অর্ধবৃত্তাকার যন্ত্র, অর্ধবৃত্তাকার, যার ব্যাসার্ধ 14 সেমি। ব্যাসার্ধ মানে হচ্ছে অর্ধেকটা, মানে এখান থেকে এতটা হচ্ছে 14 সেমি। তাহলে পুরোটা কত জানতে চেয়েছে, পরিধি কত। আচ্ছা পরিধি মানে আমরা কি জানি বলতো? পরিধি মানে আমরা জানি যে পুরোটা বেড়া দেওয়া, সিম্পল ভাষায় বুঝি, যে এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে পুরোটা বেড়া দেওয়া। তাহলে বলো এইখান থেকে এইটুকু যদি 14 হয়, তাহলে এখান থেকে এইটুকুনি কত হবে? 14, মানে 28 টোটালটা। তাহলে মানে দাগটা হয়ে গেল 28। এবার আমাকে বার করতে হবে এইটা, এই অর্ধেকটা। চলো ভালো করে বোঝো, বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr। আচ্ছা পরিধি মানে কি বলো? একটা বৃত্ত মানে পুরোটা হচ্ছে আমার পরিধি, এই পুরোটাকে বলে পরিধি। কিন্তু আমার এখানে পরিধি জানতে হবে না, আমাকে কি জানতে হবে? অর্ধ পরিধি। আবার অর্ধ পরিধির মধ্যে এই লাঠিটা আমি পেয়ে গেছি 28, তার মানে আমাকে এইটুকু জানতে হবে। খুব সুন্দর ম্যাথ দিয়েছে। তাহলে পরিধির আমি অর্ধেকটা পেলেই হবে, মানে পুরো গোল হচ্ছে 2πr পরিধি। আর তাকে যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে অর্ধেক গোলটা পাবো, এই যে অর্ধেক গোলটা পাবো। তার মানে পরিধিটাকে 2 দিয়ে ভাগ করে নিলে এই অর্ধেক গোলটা পাচ্ছি। চলো তাহলে 2 2 কেটে দিলাম। পাই মানে হচ্ছে 22 এর 7, আর আর মানে আমি কত জানি? আর মানে 14 সেমি, কারণ আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আমরা খুব ভালো করে জানি আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর মানে হচ্ছে 14, 7 দিয়ে 14 কাটো, 2 দিয়ে 22 কে গুণ করলে 44। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম কত? এইটা পেয়ে গেলাম 44। আর আগে দাগটা পেয়েছিলাম, মানে এই লম্বালম্বি দাগটা পেয়েছিলাম কত? 28। তাহলে 44 আর 28 যোগ করো, 8 আর 4 12, 2 হাতে 1 7, মানে টোটাল ওই যন্ত্রটার পরিধি হচ্ছে 72। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা, খুবই ভালো ম্যাথ, চাকরির পরীক্ষা আসার মতো। চলো পরবর্তী ম্যাথে আসছি। হ্যাঁ বলো, একটু ওয়েট করো। চলো 23 নম্বর ম্যাথে আসছি। 23 নম্বর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারিত্বের ম্যাথ দিয়েছে একটা 23 নম্বরে।
বলেছে 7,20,000 বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে এ। ওকে, এ 7,20,000 দিয়ে একটা ব্যবসা শুরু করেছে, আর 4 মাস পরে বি তার সাথে বি এসছে 4 মাস পরে, তার মানে এ প্রথম থেকে শুরু করেছে, মানে 12 মাস খেটেছে এর টাকাটা, আর বি 4 মাস পরে এসছে, মানে বি এর টাকাটা 8 মাস খেটেছে। কত টাকা এনেছে বি? 5,40,000, 5,40,000 টাকা এনেছে। বলেছে বছরের শেষে ওয়াই 96,000 টাকা, মানে দুজন মিলে 96,000 টাকা বছরের শেষে লাভ পেয়েছে। তাহলে 96,000 টাকার মধ্যে ভাগাভাগি হবে। লাভ অর্জন করে এ তার লাভের শতাংশের জন্য যে পরিমাণ পায়, এ কত টাকা পেয়েছে জানতে চেয়েছে। চলো এখান থেকে আমরা অনুপাতটা পেয়ে যাবো। তাহলে একটু কাটাকাটি করে নিই, কাটাকাটি করবো। 1 2 3 4 শূন্য কাটো, 1 2 3 4 শূন্য কেটে দিলাম। ওকে, 12 দিয়ে, আচ্ছা 12 দিয়ে না, 18 দিয়ে কাটলে হবে 4, 18 দিয়ে কাটলে হবে 3। ওকে, এবার কাটছে 4 দিয়ে কাটলে হবে 2। ওকে, 3 আর 2 দিয়ে 12কে কেটে দিলে হবে 6, 6 দুগুণি 12, মানে 2। মানে 3 দিয়ে 12কে কাটলে হবে 4, আর 2 দিয়ে 4কে কাটলে হবে 2। তাহলে এই পাশে পেলাম 2:1, মানে A2 B1। এবার 96,000 টাকা 2:1 অনুপাতে, মানে জানতে চেয়েছে এ এরটা, মানে 2 এরটা বার করবো। 2/3, 3 দিয়ে 96,000কে যদি কাটি তাহলে হবে 32,000, আর 32,000কে 2 দিয়ে গুণ করলে হবে 64,000। তাহলে এর প্রাপ্ত মূল্য কত? 64,000। আর যদি বি এ জানতে চাইতো তাহলে বলতাম 32,000। একদম সহজ ম্যাথ ছিল। একটু ক্যালকুলেশনের সময় লাগবে, কিন্তু যত যার ক্যালকুলেশন ফার্স্ট হবে, অ্যাকিউরেসি ঠিকঠাক থাকবে, সে তত তাড়াতাড়ি করবে। এবিসি একটি কাজ যথাক্রমে 6, 12, 24 দিনে করতে পারে। ওকে, 6, 12, 24 দিনে করতে পারে এ, বি, সি। ওকে, তারা একত্রে কাজটি শেষ করবে। হ্যাঁ, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে, মোদ্দা কথা এটা জানতে চেয়েছে। কোনো ব্যাপার না। তাহলে 24 লসাগু, 24 যদি লসাগু, এ এর ক্যাপাসিটি 4, বি এর ক্যাপাসিটি 2, আর সি এর ক্যাপাসিটি হচ্ছে 1। 24 দিয়ে 24কে ভাগ করলে 1। তিনজনের টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম 7। 24টা কাজ করতে 24/7 দিন সময় লাগবে। কি ছিল ম্যাথ? কিছুই ছিল না। একত্রে কাজটি 24/7 দিনে শেষ করবে। চলো পরবর্তী ম্যাথে আসছি। বলেছে এ বি সি যথাক্রমে 4, 8 আর 16 দিনে একটি কাজ করে। ওকে, এ বি সি 4, 8, 16 দিনে একটি কাজ করে। তাহলে টোটাল কাজটা আমি 16 ধরে নিচ্ছি, এদের লসাগু। তাহলে সি এর ক্যাপাসিটি 1, বি এর ক্যাপাসিটি 2, আর এর ক্যাপাসিটি পেয়ে গেলাম 4। বলেছে প্রতি দ্বিতীয় দিনে এ কে বি আর সি উভয় সাহায্য করে। এই একই অঙ্ক আমরা আগের দিনে সেটে করেছি। প্রতি দ্বিতীয় দিনে, মানে প্রথম দিন এ কাজ করবে একা, পরের দিন এ কাজ করবে, তার সাথে বি আর সি ওকে দুজন মিলে সাহায্য করবে। দেখো, দ্বিতীয় দিনে মানে প্রথম দিন এটা, দ্বিতীয় দিন এটা, তৃতীয় দিনে আবার এ একা কাজ করবে, চতুর্থ দিনে আবার এ কে বি আর সি সাহায্য করবে। এই হচ্ছে কেস, এই হচ্ছে কেস। তাহলে সম্পূর্ণ কাজটা, মানে 16টা কাজ করতে কতদিন সময় লাগবে? প্রথম দিন যদি এ একা কাজ করে, এর ক্যাপাসিটি 4টে করে কাজ করার, দেখো আমরা দেখে নিয়েছি আগে। তাহলে প্রথম দিন এ একা 4টে কাজ করবে, আর দ্বিতীয় দিন এর সাথে বি আর সি সাহায্য করবে, মানে 4 আর 2 6 1 7, মানে 3জন মিলে 7টা কাজ করবে। তাহলে 7 আর 4 11টা কাজ হয়ে গেল। পরের দিন আবার এ একা কাজ করবে, 4টে কাজ করবে। 11 আর 4 কত? 15টা হয়ে গেল। অলরেডি 15টা কাজ হয়ে গেছে। এই একটু মিস্টেক হয়েছে, আমি এখানে এটা 8 ছিল, আমি 4 ধরে নিয়েছি, আমি এক্সট্রিমলি সরি। আর বিটা 4 ছিল, বিটাকে উল্টো ধরে নিয়েছি, এক্সট্রিমলি সরি। তাহলে এর ক্যাপাসিটি হবে 2, আর বি এর ক্যাপাসিটি হবে 4। অসুবিধা কিছুই নেই। তাহলে প্রথম দিন এ করবে 2খানা কাজ, তারপরের দিন সবাই মিলে 7টাই কাজ করবে, 2 আর 4 6 আর 1 7। তারপরের দিন এ আবার করবে 2খানা কাজ, তাহলে 2 আর 7 9, 9 আর 2 11টা কাজ হয়ে গেছে। 16টা কাজের মধ্যে 11টা হয়ে গেছে, এখনো 5টা কাজ বাকি আছে। তাহলে এখানে 1 দিন লেগে গেছে, 2 দিন লেগে গেছে, 3 দিন হয়ে গেছে অলরেডি। এটা 4 দিনের দিন, কিন্তু 4 দিনের দিন পুরো লাগবে না। কেন? কারণ একদিনে 7টা করে কাজ হয়, কিন্তু কাজ বাকি আছে আর 5টা। তাহলে 5টা কাজ করতে 5/7 দিন সময় লাগবে। চলো, তাহলে টোটাল 3 দিন যোগ 5/7 দিন সময় লাগবে। যদি এটাকে ভেঙে নাও তাহলে 26/7 দিন সময় লাগবে। একদম সহজ সরল ম্যাথ ছিল, কিন্তু ম্যাথটা খুব ভালো ছিল, পরীক্ষা আসার মতো। চলো পরবর্তী ম্যাথে আসছি। পরবর্তী ম্যাথ 25 নম্বর ম্যাথ। বলছে সহজতর করা, সহজতর করতে হবে। ওকে, 780 এর 60%, আগে এটা বার করি। 780 এর 60%, 0 0 0 0, 6 7 42, 2 হাতে 4, 6টা 48 আর 4 52, মানে 522। এটা হয়ে গেল। মাইনাস 1444, 1444 মানে এটাকে আমি রুট বার করি। 3 3 9, 5 44, 3 2 6। রুট বার করাটা শেখানো হয়ে গেছে, যারা ব্যাচে পড়ো তারা খুব ভালো করে জানো, আর যারা জানো না তারা আমাকে অবশ্যই জানাবে, আমি শিখিয়ে দেবো।
তাহলে এখানে হবে 3 দুগুণে 6। এবার 6কে আমি দেখো 4 আছে শেষে, তার মানে 8 দিয়ে গুণ করতে পারি। দেখো 8 8 44 4 হাতে 4, 6 48 আর 4 48, 8 8 64, 4 হাতে 6, সরি 6 48 আর 6 54, হ্যাঁ মিলে গেছে। তার মানে এটা হয় 38, তাহলে -38। আর 18 গুণ 19 করলে কত? 18 গুণ 19। আচ্ছা 18 গুণ 19টা আমরা একটু চালাকি করি। দেখো 18 গুণ 18 করলে আমরা জানি 18 স্কয়ার 324, তার সাথে একটা 18 যোগ করে দাও, মানে 19 মানে তো একটা বেশি। তাহলে 8 আর 4 12 দিয়ে হাতে রইল 1 1 3, মানে 42 সম্ভবত, হ্যাঁ 342। তাহলে এখানে পেয়ে গেলাম 342। 522 342 যোগ করো, 522 342, 522 342, 4 6 8, 864 থেকে 38 বাদ, 864 থেকে 38 বাদ, 14 6 হাতে রইল 1 3 2 4 2 8, 826 উইল বি দ্য রাইট আনসার। ক্যালকুলেশন একটু ফার্স্ট করছি যাতে তোমরাও এতটাই ফার্স্ট পরীক্ষার সময় করে আসতে পারো, না হলে কিন্তু চাকরি পাওয়া পসিবল না। সমাধান করো। 6 টু দি পাওয়ার 0, আচ্ছা কারোর পাওয়ারে 0 থাকা মানে 1, মাইনাস 7 টু দি পাওয়ার 0 মানে 1, ওকে গুণ, আবার 6 টু দি পাওয়ার 0 মানে 1, এবার আছে যোগ 7 টু দি পাওয়ার 0 মানে 1, 1 গুণ 1 মানে 0, আর 1 গুণ 1 মানে 2, কারোর সাথে 0 দিয়ে গুণ করা মানে 0 উইল বি দ্য রাইট আনসার। কাউকে 0 দিয়ে গুণ করা মানে তো সেটা তো 0ই হবে। ওকে 27 নম্বর ম্যাথে আসছি। 27 নম্বর ম্যাথ বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। ওহো, এই ম্যাথটাতে অপশনগুলো দেওয়া হয়নি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই ম্যাথটা তাহলে স্কিপ রইলো। নিম্নলিখিত কোন সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য, তার মানে এখানে সংখ্যাগুলো ছিল, সেই সংখ্যাগুলো আমার এই মুহূর্তে নেই, তাহলে এই ম্যাথটা বাদ রইলো। পরের দিন সম্ভবত এই ম্যাথটা আমি জুড়ে দেওয়ার চেষ্টা করবো। 28 নম্বর ম্যাথ আসছে। 28 নম্বর ম্যাথ কি বলছে দেখো, বলছে যদি একটি 7 অঙ্কের সংখ্যা, খুব ভালো ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এটি 7 অঙ্কের সংখ্যা x 7 x 63 4 y 2 হয়, সেটা যদি 88 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা কাউকে 88 দিয়ে ভাগ করা যায় মানে তাকে 8 দিয়েও ভাগ করা যায়, আবার তাকে 11 দিয়েও ভাগ করা যায়, তাই তো? আচ্ছা 8 দিয়ে ভাগ করার নিয়ম আমরা প্রত্যেকেই জানি, যে শেষ 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। তাহলে 4 y 2, y এর আমি কি কি মান বসাতে পারি যেটা 8 দিয়ে ভাগ যাবে? দেখো y এর মান যদি আমি 1 বসাই তাহলে 41, 4 5 8 40, আর রাখলো 12, ভাগ যায় না, তার মানে 1 হবে না, 1 হচ্ছে না। 2 যদি ধরি 42, 5 8 40, 2 22 হচ্ছে না, 2ও হবে না। 3 যদি ধরি তাহলে দেখো 3 যদি ধরি 5 8 40, 3 32, হ্যাঁ 3 হচ্ছে। আচ্ছা 4 যদি ধরি, 4 হবে না। 5 যদি ধরি 45 মানে 5 8 40, 5 52 হচ্ছে না। চলো 6 যদি ধরি তাহলে 6 5 8 40, 6 62 হচ্ছে না। 7 যদি ধরি 7 8 8 9 72, হ্যাঁ 7 হচ্ছে। চলো 9 যদি ধরি, এই 8 যদি ধরি 5 8 6 8 40, 2 হচ্ছে না। 9 যদি ধরি 5 8 40, 9 12 হচ্ছে না, তার মানে 7 পাচ্ছি, 3 পাচ্ছি, সম্ভবত 5ও পাওয়া যেত কিনা, না 5 পাওয়া যাচ্ছে না, তাহলে 3 আর 7 পাচ্ছি। একটা 3 পাচ্ছি, 3 হতে পারে অথবা 7 হতে পারে, আরো কিছু হতে পারে। আমি 3 আর 7-এর মধ্যে কেন চুজ করছি এটা তোমরা ভালো করে দেখে নিও। তবে আমার নজরে 3 আর 7ই চলে এলো। এবার ভালো করে অঙ্কটা পড়ো। বলেছে যে তাহলে y এর বৃহত্তম মানের জন্য, y এর বৃহত্তম মান এখানে 7, 3ও হতে পারে অথবা 7ও হতে পারে। y এর বৃহত্তম মান বলতে 3ও হতে পারে 7ও হতে পারে। এবার তোমরা বললে না 3ও হতে পারে 7ও হতে পারে না, কারণ ভাষা অনুযায়ী y এর বৃহত্তম মান 7 হবে। বৃহত্তম মান জানতে চেয়েছে, বারংবার বলছি, একটু আমার মানে কনসেন্ট্রেট ব্রেক করেছিল কথা বলতে গিয়ে। তো বৃহত্তম মান বলতে 7 হবে, ক্ষুদ্রতম মান বললে 3 হতো, কারণ 7টাই পাচ্ছে বড়র দিক থেকে, এই বড়র দিক থেকে 7টাই এখন পর্যন্ত আছে, 3টে ছোট। ওকে, তার মানে এখানে আমি পেয়ে গেলাম 4 7 2, এটা পেয়ে গেলাম। আর এর আগে আছে কত? 7 x 6 3। 11 দিয়ে ভাগ করার নিয়ম আমরা প্রত্যেকেই জানি। কি জানি? যে এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব, এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব, এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। 6 এই 7 6 4 আর 2 যোগ করব, কত হচ্ছে? 7 আর 6 13, আর 4 17, আর 2 19, আর এক ঘর ছেড়ে ছেড়ে যোগ করব। x 3 7, 7 আর 3 10 যোগ x। আর এটাকে বিয়োগ করে হয় 0 আনবো না 11 আনবো, তবেই সেটা 11 দিয়ে ভাগ যায়। এটা আমরা 11 দিয়ে ভাগ করার নিয়ম জানি। তাহলে 10-এর সাথে যদি আমি 9 বসাই তাহলে 9 আর 10 19, 19 19 কাটাকাটি করলে 0, তার মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 9।
ওকে, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 9, ওয়াই এর ভ্যালু পেয়েছি 7। প্রশ্নে জানতে চেয়েছে এক্স এবং ওয়াই এর মানের পার্থক্য কত, তাহলে এক্স 9, ওয়াই 7, এদের মানের পার্থক্য 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, চাকরির পরীক্ষায় ভীষণভাবে আসার চান্স রয়েছে। চলো 29 নম্বর ম্যাথ আসছি। বলেছে আই, সরি এটা এল, এল ইস টু এম, তারপর হচ্ছে এম ইস টু এন ইস টু এন ইস টু কে, যাই থাকুক তাই লিখবে, কিছু করার নেই। এল এম হচ্ছে 2:7, 2:7। ওকে, বাকিগুলো 7 7, তাহলে বসিয়ে দাও ফাঁকা জায়গায়। একটু আগে শিখলাম, কালারটা খুব চোখে লাগছে, চেঞ্জ করে দিচ্ছি। চলো, তারপর বলেছে এম ইস টু এন 3:4, 3:4, তার মানে এটা হচ্ছে 4 হবে, আগেরটা হচ্ছে 3 হবে। পেয়ে গেলাম এন কে 14:5, এন হচ্ছে 14, কে হচ্ছে 5, তাহলে 14:14, কারণ আগেরটাই লিখতে হবে আমরা জানি। চলো এবার কি বলেছে যে এম আই না এল এম এন কে পুরোটা বলো, মানে রেশিও বলো। একটু কাটাকাটি করে নিলে সুবিধা হবে না? যারা কাটাকাটি করতে পারে এখানে করো, নাহলে গুণ করে নিচে কাটাকাটি করো। আমি এখানেই কাটাকাটি করে নিচ্ছি, তোমরা এখন এক্সপার্ট হয়ে গেছো তাই। চলো 7 দিয়ে কাটলে 2, 7-এর 7, এই 7-এর 7, এই 7-এর 7 কেটে দিলাম। আর কিছু কাটা যায়? 2 কাটতে পারো, দেখো 2 কাটছি। 14কে 2 দিয়ে কাটলে 7, 14কে 2 দিয়ে কাটলে 7, 4কে 2 দিয়ে কাটলে 2। পেয়ে গেছো অনেকটা কাটাকাটি করে। ছোট 3 দুগুণে 6 পেয়েছি। ওকে, 3 7 21 পেয়েছি। ওকে, 4 7 28 পেয়েছি। ওকে, আর এদিকে 5 দুগুণে 10 পেয়েছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 6:21:28:10। আজকের সেটের লাস্ট ম্যাথ 29 নম্বর। যারা ব্যাচ থেকে দেখছো তোমরা জানো প্র্যাকটিস কিভাবে করতে হবে। প্রত্যেকটা ম্যাথ 3 বার করে প্র্যাকটিস করবে এবং গ্রুপে জমা দেবে। যারা অফলাইন ব্যাচে পড়তে আসো তারা খাতা নিয়ে আসবে। তোমরা প্রত্যেকে জানো খাতা না পেলে কিন্তু অবস্থা খারাপ। প্রতিটা ম্যাথ 30টা ম্যাথ 3 বার প্র্যাকটিস করবে, মানে 90টা ম্যাথ হবে। প্র্যাকটিস মনে করে আজকে এই লাস্ট সেট করার পর। যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল, যেহেতু ইউটিউব থেকে দেখছো এখানে কোনো রকম ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই, 1:1 কন্ট্যাক্ট নেই। একটা অনুরোধ রইল, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে চ্যানেলটাতে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট নোট, টিপস এবং অন্যান্য কিছু দেওয়া হয়, সেটাতে আপনারাই আপনাদের কাছে তাড়াতাড়িভাবে পেয়ে যাবেন। চলুন লাস্ট ম্যাথ, ব্যাচ থেকে যারা দেখছো তারা দেখো লাস্ট ম্যাথ 256 এবং 484 মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি মানে কি? একটা রিদিমে চলবে, একটা ছন্দে চলবে। যেমন প্রথম সংখ্যা যদি 256 হয়, তাহলে পরের সংখ্যাটা এক্স ধরে নিচ্ছি, কারণ আমি জানি না মধ্য সমানুপাতি। আবার পরের সংখ্যাটা এক্স ধরে নিচ্ছে, আর লাস্ট সংখ্যাটা বলেছে 484। এটা কি হয় বলতো? একটা রিদিমে চলে, এটার একটা উদাহরণ দিতে গেলে একটু বড় হয়ে যাবে আবার ভিডিওটা। যাই হোক, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 256/x, আর এদিকে উপরে x/484। তাহলে x মানে x², আর এদিকে 256 গুণ 484। ওকে, এক কাজ করি, x² সমান 256 মানে আমি জানি 16², আর 484 মানে আমি জানি 22²। এক কাজ করি, x² সমান 16 আর 22 গুণ করে দিই। 16কে 22 দিয়ে গুণ। দেখো 16কে 22 দিয়ে গুণ করবো, বোকা কাজ করবো না। আমি বারবার বলি একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। 16কে 22 দিয়ে গুণ করা মানে আমি কিন্তু দেখাচ্ছি করে, কিন্তু তোমাদের করতে হবে না। 22 মানে 2 গুণ 11, 16 দুগুণে 32কে একটু সাইড করে লিখে দাও। এটা কিন্তু আমি তোমাদের দেখালাম, তোমরা কিন্তু করবে না এটা মুখে। 16 গুণ 22, 22-এর মধ্যে 2 গুণ 11 আছে, 22-এর মধ্যে 2 গুণ 11 আছে না? তাহলে 16 দুগুণে 32, 2টা 16-র সাথে গুণ করে দাও, আর 11টা মানে এক ঘর পর সরিয়ে দাও। 2 2 3 আর 2 5, 352 তার স্কোয়ার, আর উপরের দিকে স্কোয়ার কেটে দাও। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 352। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 352। আশা করছি 30টা ম্যাথ একটু স্পিডে করেছি, তাও অনেকে বুঝতে পেরেছো। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি কমেন্ট করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ব্যাচ থেকে দেখছো তারা যেখানে যা ম্যাথ বুঝতে পারোনি জিজ্ঞেস করবে গ্রুপে, প্রতিটা ম্যাথ আবার ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে, ক্লাস দেওয়া হবে তখন। আজকে আপাতত পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।